বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। আমি তখন বাড়ির নতুন বউ। অমিতের সাথে আমার অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে। একদিন বিকেল বেলা আমি আমার শাশুড়ির রুমে গেছি তার রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। কিন্তু রুমের মধ্যে গিয়ে এমন দৃশ্য দেখতে হবে আমি কল্পনাও করতে পারিনি। তারা দুজন এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছে, কোনো দিকেই তাদের একদমই খেয়াল নাই। যখন দেখলাম তাদের অন্য কোনো দিকে খেয়াল নাই, ঠিক তখনই আমিও সুযোগ নিলাম। ও তো পেটের দরজার পাশে দাঁড়িয়ে তাদের ব্যস্ত সময় কাটানো দেখছিলাম। জীবনের এই প্রথম আমি বুঝতে পারলাম সংসার জীবনের মূল কাজই হয়তো এটা। বন্ধুরা, আমার শ্বশুরের কাছে একটা কাঠবিড়ালি দেখতে পেলাম। সেটা একবার আমার শাশুড়ির কাছে দিচ্ছে, আবার আমার শ্বশুরের কাছে ফেরত আসতেছে। একটা কাঠবিড়ালি নিয়ে তারা দুজন একদম বাচ্চা ছেলেপেলের মতো খেলা করতেছে। দৃশ্যটি দেখতে আমার কাছে অসাধারণ লাগছে। সম্ভবত কাঠবিড়ালিটি আমার শ্বশুরের নিজের হাতে পোষা ছিল, যার কারণে আমার শ্বশুর যেদিকে নিচ্ছে সেদিকেই যাচ্ছে। এই সামান্য ছোটটা কাঠবিড়ালির দুষ্টুমির কাছে আমার শাশুড়ি একদম পেরেশান হয়ে উঠছে। মাঝে মধ্যে আমার শ্বশুরের উপর চরমভাবে রেগে যাচ্ছে আমার শাশুড়ি। শ্বশুরকে বলছে, তুমি তোমার এই জঙ্গলের দুষ্ট প্রাণীটিকে রুম থেকে নিয়ে বের হও। ওর জ্বালাপোড়া আমার আর সহ্য হচ্ছে না। আমার শ্বশুর যেন আমার শাশুড়ির কোনো কথাই তার কান অবধি পৌঁছাচ্ছে না। প্রায় ৩০ মিনিট ধরে সেই বিড়ালটি আমার শাশুড়িকে খুবই জ্বালা যন্ত্রণা দিচ্ছিল। একসময় আমার শাশুড়ির রেগে রুম থেকে বের হয়ে আসে। দরজা পার হতেই আমাকে দেখে ফেলে আমার শাশুড়ি। সে আমাকে জিজ্ঞেস করল, বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছিলে? শাশুড়ির কথা শুনে আমার শ্বশুরও বের হয়ে আসে। এবার আমি কোনো কথা না বলে দৌড়ে আমার রুমে চলে আসি। আমি সেদিন বুঝতে পারছিলাম আমি যে তাদের রুমের দরজার পাশে দাঁড়িয়ে থেকে তাদের কাঠবিড়ালে নিয়ে কাটানো সুন্দর মুহূর্তটুকু আমি দেখে ফেলেছি। এটা তারা বুঝতে পেরেছিল। তাদের চোখমুখেও কেমন যেন লাজুকু লাজুক ভাব ছিল। পরের দিন দুপুরবেলা আমি গোসলখানা ঢুকব, এমন সময় আমার শ্বশুর আমার সামনে এসে দাঁড়াল। গতকালকে আমি তাদের রুমের দরজার পাশে কত সময় দাঁড়িয়েছিলাম সেই সম্পর্কে জানতে চাইল। আমি তাকে সব সত্যিটুকু বলে দিলাম। তারপরে আমার শ্বশুর গোসলখানার ভেতরে আমাকে ডেকে যে ইতিহাস করল আমি তার সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমার নাম অজন্তা। আমি একজন হতদরিদ্র পরিবারের মেয়ে। আমার বাবা একজন ভিক্ষুক। মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে চেয়ে ছোটবেলা থেকে আমাদেরকে মানুষ করছে। তবে আমি ভিক্ষুকের মেয়ে হলেও দেখতে শুনতে ছোটবেলা থেকে অনেক সুন্দরী ছিলাম। এলাকার অনেক যুবক ছেলে পেলে আমার পিছনে লাইন ধরে থাকত আমাকে বিয়ে করার জন্য। হঠাৎ একদিন একটি বিয়ের অনুষ্ঠানে অনিকের বাবা মা আমাকে দেখে তারা আমাকে খুবই পছন্দ করে। আমার এক আন্টিকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে। আমার আন্টি তখন আমার সম্পর্কে সব সত্যি কথা তাদেরকে বলে দেয়। তারপরও তারা জেনে শুনে আমাকে তাদের বাড়ির বউ বানিয়ে নেয়। কিন্তু এর মূল কারণ আমি পরে বুঝতে পারলাম। ওনার ছেলে অনিক, অর্থাৎ আমার হাজব্যান্ড, একজন অন্ধ। সে দু চোখে কিছুই দেখতে পায় না, হাতের ইশারায় চলাফেরা করে। অনিকের বাবা মা মোটামুটি একটা অর্থসম্পদের মালিক ছিল। এদিকে আমার বিয়ের প্রস্তাবটা আমার বাবা মাকে দিতেই তারা রাজি হয়ে যায়। আমি আমার বাবাকে বলেছিলাম আমি একজন ভিক্ষুকের মেয়ে। এত বড় বাড়িতে আমাকে বিয়ে দিও না, আমার কপালে সুখ হবে না। আমার মা বলল, বিয়ে, জন্ম, মৃত্যু, এই তিনটে জিনিস উপর আল্লাহর হাতে। উপর আল্লাহ চাইছে জন্যই আমাদের মতো ভিক্ষুকের বাড়িতে তারা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। আমি কোনোভাবেই আমার বাবা মাকে বুঝাতে পারলাম না। অবশেষে আমাদের বিয়েটা হল। বাসর রাতে ঘটে গেল অলৌকিক ঘটনা। বন্ধুরা, এই মজার ঘটনাটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তবে তার আগে অনেক সম্পর্কে কিছু কথা বলা দরকার। বাসরত থেকে আমি বুঝতে পারলাম অনিক একজন সৎ সরল সোজা ছেলে। ওর মনের ভিতরে কোনো প্যাচগোছ ছিল না। কিন্তু তার বাবা মা এতটাই ছোট মন মানসিকতার মানুষ যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাছাড়া তাদের চরিত্রেরও অনেক প্রবলেম আছে। এবার আসি বাসরাতে সেই ঘটনায়। রাত্রে যখন আমরা দুজন দুজনের কাছাকাছি আসব, ঠিক তার কিছু সময় পূর্বে অনিক আমাকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তারপর সে আমাকে বিছানা রেখে চলে গেল। রুমের মধ্যে সবুজ কালারের ডিম লাইটটা আবছালজ বলছিল। প্রায় ৫ মিনিট পর একজন মানুষ চুপি চুপি এসে আমার বিছানায় বসল। তারপর আস্তে আস্তে আমার কাছে চলে আসল। আমি ডিমলাইটের আলো তাকে ঠিক চিনে উঠতে পারছিলাম না।
তারপর আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন সে আমাকে বলল, আমি অনিকের বাবা। এবার আমার গলাটা একদম শুকিয়ে আসল। বাসর রাতে ছেলের বাসর ঘরে বাবা ঢুকল। বিষয়টা তো একদম অন্যরকম। আমি বলক ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এবার আমার শ্বশুর আমার মাথার উপর থেকে ঘোমটা নামাল। তারপর একজন নতুন বউয়ের থুতনি ধরে তার স্বামী যেভাবে অপনক দৃষ্টিতে দেখে ঠিক সেভাবে আমার দিকে সে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে সে আমাকে যেসব আচরণের সাথে কথা বলা শুরু করল, আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা কথাও লুকাব না। তারপর আমার শ্বশুর আমাকে বলল, জন বৌমা, তোমার শাশুড়ি আর আমার বাসর রাতে কি হয়েছিল? আমার তার কথা শোনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি শ্বশুরকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আব্বা? আমার শ্বশুর তখন বলল, তোমার শাশুড়ির কাছে আমি যখন গেলাম তখন সে আমাকে দেখে কেমন যেন মুখটা গোমরা করে ফেল। আমি বুঝতে পারলাম আমাকে দেখে তোমার শাশুড়ি পছন্দ হয়নি। আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তবে আমার নিজের উপর অগাধ বিশ্বাস ছিল, হয়তো কিছু সময় পর থেকে তোমার শাশুড়ি আমার জন্য পাগল হয়ে যাবে। শ্বশুরের এই কথা শুনে আমার ও তার পুরো গল্প শোনার প্রতি কেমন যেন আগ্রহ এসে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তারপর বাবা? আমার শ্বশুর তখন বলল, তারপর আমি তোমার শাশুড়িকে বিভিন্ন ধরনের ভালো মন্দ কথা বলতে শুরু করলাম, তার মনটা ভালো করার জন্যে। কিন্তু কোনো উপায়ে তার মুভমেন্ট চেঞ্জ হচ্ছিল না। এরপর আমি তাকে বললাম, আমার রুমের মধ্যে প্রায় আজ 15 বছর ধরে একটা কাঠবিড়ালি পুষি। কাঠবিড়ালিটাকে আমি যা বলি তাই শোনে। আজকে তোমার আর আমার এই সুন্দর মুহূর্তে আমার খুবই যত্ন করে পোষা কাঠবিড়ালিটা তোমাকে উপহার দিতে চাই। তোমার শাশুড়ি তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, তাহলে তোমার সেই কাঠবিড়ালিটা আগে দেখি। তার আকার আকৃতি বা গায়ের রংটা কেমন? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার কথার ভাষাগুলো বুঝতে পারছ। তারপর আমি শ্বশুরকে আবারও জিজ্ঞেস করলাম, তারপর আব্বা কি হল? এবার আমার শ্বশুর বলল, তারপর আমি খাঁচার ভেতর থেকে আমার পোষা কাঠবিড়ালিটি বের করে আমি হাতে ধরে রাখলাম। এবার আমি আমার শ্বশুরকে আবার জিজ্ঞেস করলাম, আব্বা তারপর কি হল? আমার শ্বশুর এবার বুঝতে পারল তার গল্প শুনতে আমি কতটা আগ্রহী। এবার আমার শ্বশুর বলল, বৌমা, এবার আমি আমার সেই কাঠবিড়ালিটা মাথায় সুন্দর করে হাত বুলাচ্ছি। আর তখন কাঠবিড়ালিটি আমার হাতের মধ্যে থেকে ছোট ছোট করে লাফ দিচ্ছে। তোমার শাশুড়ি তখন আমাকে বলল, তোমার এই পোষা কাঠবিড়ালিটি আমার হাতে দেবে? আমি একটু নেড়েচেড়ে দেখতাম। আমি তখন বুঝতে পারলাম আমার এই পোষা কাঠবিড়ালিটি দেখে তোমার শাশুড়ির মনটা নরম হয়ে গেছে। আমি তখন তাকে বললাম, না না, এটা আমি অতি যত্ন করে প্রায় আজ 15-16 বছর ধরে পুষতেছি। ওর যখন আমি যত্ন নেওয়া শুরু করি তখন ও অনেক ছোট ছিল। তবে একটা বিষয় কি জানো? ওকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু আজ পর্যন্ত ও আমার থেকে ছুটে কোনো গর্তে ঢোকেনি। তোমার শাশুড়ি তখন বলল, তাই নাকি? তাহলে তো তোমার এই পোষা কাঠবিড়ালিটি অনেক শব্দ। কারণ কাঠবিড়ালি আর সাপের বাসস্থান হল মাটির গর্ত। সেই গর্তেই যখন সে তোমার মায়া ছেড়ে ঢুকতে পারেনি, তাহলে মানতেই হয় অবশ্যই তোমার এই পোষা প্রাণীটি অনেক শব্দ এবং শান্ত। তারপর তোমার শাশুড়ি আমাকে না বলেই কাঠবিড়ালিটির গায়ে হাত দিয়ে স্পর্শ করতে কাঠবিড়ালিটির রেগে লাফ উঠল এবং চোখ করে তার দিকে তাকিয়ে থাকল। তোমার শাশুড়ি তখন বলল, বাহ বাহ, এর তো দেখছি অনেক রাগ। আমি তখন বললাম, তুমি অপরিচিত দো, তাই তারপরে ও মেয়ে মানুষ বলে কথা, ও মেয়ে মানুষ দেখলে আবার এরকম রেগে ফুলে ওঠে। তবে তুমি যেহেতু আমার জীবনসঙ্গিনী, এটা লালন পালনের দায়িত্বটা আজ থেকে সম্পূর্ণ তোমারই। বন্ধুরা, আমার শ্বশুরের সেই ঐতিহাসিক রাতের ঘটনা শুনতে শুনতে আমি এত মগ্ন হয়ে গেছি যে আজকে আমার বাসর রাত সেই বিষয়টা একদমই আমি ভুলে গেছিলাম। এবার আমার শ্বশুর বলল, কে হলো বৌমা? তুমি হাহু কিছু বলছো না যে? আমি কি তোমাকে বিরক্ত করছি? আমি তখন বললাম, না বাবা, আপনি পরের অংশটুকু বলুন। আমার শ্বশুর আবার তার গল্প বলাটা শুরু করল। এবার তিনি বললেন, জানো বৌমা, তোমার শাশুড়িকে যখন আমার পোষা কাঠ বিড়ালেটি তার হাতে দিয়ে দায়িত্ব বুঝে দিলাম, তখন তোমার শাশুড়ি এতটাই খুশি ছিল যে তার 2 হাত দিয়ে সুন্দর করে আলতো আলতো ছোঁয়াতে আদর করতে থাকল। আর আমার কাঠবিড়ালিটি খুশিতে গা ফুলাতে লাগল। এবার তোমার শাশুড়ি কাঠবিড়ালিটিকে এমনভাবে এই কথাটুকু শেষ না করতেই অমিত রুমের মধ্যে ঢুকে গেল। এবার আমার শ্বশুর আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝালো আমি যেন না বলি অমিতকে তার বাবার রুমে আছে। এবার অমিত আমাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার অজন্তা? আমার রুমে মনে হয় কেউ যেন তোমার সাথে কথা বলল। আমি তখন অমিতকে বললাম, আরে না না, কেউ না। আমার বাড়ি থেকে ছোট ভাই ফোন করেছিল।
আমি ওর সাথে বেশ কয়েক মিনিট ধরে কথা বললাম। অমিত আমার কথাটা বিশ্বাস করে কিছু বলল না। কিন্তু আমার মনের মধ্যে এমন একটা বাতাস বইতে থাকল, কাউকে বোঝাতে পারছিলাম না। শ্বশুরের পুরো গল্পটা শুনতে পারলে আমার হয়তো আরও ভালো লাগত। এবার অমিত খাটের উপরে বসল। আমার শ্বশুর আস্তে করে খাটের উপর থেকে উঠে দাঁড়াল। তারপর খাঁচার ভেতর থেকে তার পোষা কাঠবিড়ালিটিকে এক ঝলক দেখিয়ে রুম থেকে বেরিয়ে এসে চলে গেল। আমার তখন অনেক আফসোস হতে থাকল, শ্বশুরের পোষা এমনকি অনেক যত্ন করা সেই কাঠবিড়ালিটিকে আমি কাছ থেকে দেখতে পারলাম না। তবে দূর থেকে যতটুকু দেখেছি আমার অনেক ভালো লেগেছে। আমার ইচ্ছা জাগল কাছ থেকে নেড়েচেড়ে নিজের মতো করে আমি দেখব। এবার অমিত আমার কাছে এসে পাশে বসল। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন দু চোখ মেলে আমাকে দেখছে। অমিত এবার আমাকে ঘরের লাইটটি জ্বালিয়ে দিতে বলল। আমি অমিতের কথা শুনে চমকে গেলাম। অমিতকে আমি বললাম, আলো জ্বালিয়ে লাভ কি? তুমি তো আমাকে দেখতে পারবে না, তাই না? অমিত তখন বলল, আমি দেখতে পেলাম না তো কি হয়েছে? তোমার তো আমাকে দেখার দরকার আছে। আমি তো অন্ধ মানুষ। আমার দুইটা চোখের একটিতেও দৃষ্টি নাই। আমি তখন অমিতকে বললাম, এমন কথা তুমি কোনোদিন বলবে না, আমার চোখ দিয়ে আজ থেকে তুমি দেখবে। অমিত আমার কথাতে খুবই খুশি হল, কিন্তু একটা বিষয় আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না, সেটা হলো অমিতের বাবার সেই পোষা কাঠবিড়ালিটার কথা। দেখতে কত সুন্দর ভোলা কাঠবিড়ালি। বন্ধুরা, পরের দিন সকালবেলা আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে সবার সাথে বসে নাস্তা করছি। এমন সময় আমার শাশুড়ি আমাকে বলল, বৌমা, আমি জানি আমার ছেলের প্রতি তুমি খুশি না। আমি ভাবলাম, কি ব্যাপার? আমার শাশুড়ি আমার মনের কথা কিভাবে বুঝল? আমার শাশুড়ি তখন আমাকে বলল, কি বৌমা, নিশ্চয়ই এবার ভাবছ আমি তোমার মনের কথা বুঝলাম কি করে, তাই তো? আমি এবার তার কথায় আরও অবাক হলাম। তারপর আমার শাশুড়ি আমাকে বলল, আমরা অমিতকে নিয়ে অনেক ডাক্তার কবিরাজের কাছে ঘুরেছি তার চোখ ভালো করার জন্যে, কিন্তু কোনো লাভ হয়নি। একজন বড় ডাক্তার অমিতকে তার চোখের জন্যে অনেক ধরনের টেস্ট দিছিল। সেগুলো করানোর পরে তিনি আমাদেরকে বলেন, অমিতের চোখের দৃষ্টি কোনোদিনই ফিরবে না, বরং ওর আরেকটি প্রবলেম আছে। সেটি হলো, প্রত্যেক মানুষের শরীরে নিজস্ব একটা শক্তি আছে, আর সেটা দিন দিন অমিতের কমে যাচ্ছে। ডাক্তার দ্রুত অমিতকে বিয়ে করাতে বলল, সেই জন্যই ওকে এত দ্রুত বিয়ে করালাম। আমার শাশুড়ির কথার সাথে অমিতের রাতের আচরণগুলো একদম মিলে গেল। এবার আমার শাশুড়ি বলল, তুমি টেনশন নিও না বৌমা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি নতুন বুকি আর বলতে পারি। আমি চুপচাপ শাশুড়ির কথা শুনলাম। তারপরে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। এভাবে অমিতের সাথে আমার সংসার প্রায় ৩-৪ মাস হয়ে গেল, কিন্তু অমিতের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। আমি খুব টেনশনে পড়ে গেলাম। একটা মেয়ে মানুষ শুধু পেটের খাবার বা পোশাক আশাকের জন্য বিয়ে করে না, তার নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকে। এটা একমাত্র পূরণ করে তার স্বামী, যেটা অন্য কাউকে দ্বারা সম্ভব না। কিন্তু অমিতের যা শারীরিক অবস্থা, তাতে মনে হয় না কোনোদিন সেই শান্তিটুকু আমি পাব। আমি অমিতের এই সমস্যার কথাগুলো আমার পরিবারের লোকজনদেরকে জানালাম। আমার বাবা মা একই কথা বলতেন, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তাদেরকে কিভাবে বোঝাবো, একটা মেয়ে মানুষ বিয়ের পরে তার স্বামীর থেকে আদর, ভালোবাসা এবং প্রাপ্ত কিছু জিনিস থাকে, সেটা না পেলে কিভাবে সংসার করতে পারে? আমি গরিব ভিক্ষুকের মেয়ে বলে আমার নিজের কোনো মতামতের মূল্য ছিল না কারো কাছে। এখন আমি অমিতকে ছেড়েও কোথাও যেতে পারছি না। আমি যে অমিতের সাথে সংসার করতে একদম খুশি নই, এই বিষয়টা আমার শাশুড়ি বুঝতে পারল, কিন্তু তাদেরও একটা সম্মান আছে সমাজে। আমি চলে গেলে তাদের সম্মান সমান নষ্ট হবে, সেই ভয়ে তারা আমাকে ছাড়তেও পারছে না। আবার আমি যে এই বাড়িতে থাকব, অমিতকে আঁকড়ে ধরে, তার মধ্যে সেরকম কোনো মনোভাব আমি খুঁজে পাচ্ছিলাম না। বড় হেজিটেশন এর মধ্যে পড়ে গেলাম আমি। একদিন দুপুরবেলা আমি আমার রুমে একলা একলা শুয়ে আছি। কেন জানি না আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এমন সময় আমার শ্বশুর আমার রুমে ঢুকল। আমি চোখটা মুছে উঠে বসলাম। সে আমাকে বলল, না তোমার মন খারাপ? আমি বললাম, না না বাবা, আপনি বসেন। আমার শ্বশুর খাটের উপরে আমার সামনাসামনি বসল। তারপর আমাকে বলল, তোমার সাথে তো আমার সেই গল্পটা শেষ করা হলো না, তুমি আর শুনতে চাইলে না। আমিও অনেক ব্যস্ততার মাঝে গল্পের শেষ পর্যন্ত তোমাকে শোনাতে পারি নাই। শ্বশুরের কথা শুনে আমারও কেমন যেন তার গল্পের শেষটা শোনার জন্য খুব আগ্রহ জন্মাল। আমি আমার শ্বশুরকে বললাম, হ্যাঁ আব্বা, গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বলেন না, বাকিটুকু শুনি। এবার আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করল, বলতো বৌমা, গল্পটা সেদিন কোথায় রেখেছিলাম? আমি 1 সেকেন্ড একটু ফ্ল্যাশব্যাকে গেলাম। তারপরে আমার শ্বশুরকে বললাম, আব্বা, আপনি গল্পের সেই জায়গাতে ছিলেন।
আমার শাশুড়ি আপনার পোশাক কাঠবিড়ালিটা হাতে নিয়ে আলতো করে নাড়াচাড়া করছিল। আমার শ্বশুর তখন বলল, বা বৌমা, বা তুমি তো দেখছি আমার গল্পটা খুবই মনোযোগ সহকারে শুনেছিলে। আমি বললাম, হ্যাঁ বাবা, আপনার গল্পটা শুনতে আমার খুবই ভালো লাগছিল। তারপর বাকিটুকু বলেন। এবার আমার শ্বশুর বাকি গল্প শুরু করল। আমার শ্বশুর বলল, জানো বৌমা, আজ অবধি পর্যন্ত তোমার শাশুড়ি আমার সেই পোষা কাঠবিড়ালি ছানাটিকে দেখে অনেক ভয় পায়। সে মাঝে মধ্যে তো বলে, তোমার ওই কাঠবিড়ালি যতদিন বাড়িতে থাকবে আমি তোমার সংসারে থাকব না। আমি আমার শ্বশুরকে বললাম, তাই নাকি আব্বা? তাহলে আমার শাশুড়ি এখন পর্যন্ত আপনার পোষা কাঠবিড়ালিটাকে নিজের মনে করে মেনে নিতে পারেনি। তবে আপনার ছেলের যদি এরকম পোষা কাঠবিড়ালি থাকত তাহলে আমি অনেক আনন্দের সাথে সেটাকে গ্রহণ করে নিতাম। আমার শ্বশুর এবার গাল ভরে একটা হাসি দিল। হাসিটা ছিল অনেক খুশির। তারপর আমার শ্বশুর বলল, আচ্ছা বৌমা, তুমি আমারটা তো নিজের মনে করে রাখতে পারো। শ্বশুরের কথা শুনে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। কি আশ্চর্য কথা! কিন্তু আমারও তো শখ আহ্লাদ বলে কিছু আছে। আমি কোনো কিছু ভাবনা চিন্তা না করে আমার শ্বশুরকে বললাম, তাহলে বাবা একটু আপনার কাঠবিড়ালি ছানাটাকে ডেকে নিয়ে আসেন। আমি একটু দেখব, খুব কাছ থেকে দেখব। শ্বশুর সাথে করে নিয়ে আসল। তার খাঁচার মধ্যে থেকে কাঠবিড়ালিটি নিয়ে করল। প্রথমে কাঠবিড়ালের মাথাটা আমি দেখলাম। খুব সুন্দর লাগছিল আমার কাছে। শ্বশুর আমাকে বলল, বৌমা, এভাবে নয়, নিজের হাত দিয়ে একটু আদর যত্ন করো। দেখো, এটা পোষ মেনে গেছে। আমি কাঠবিড়ালিটির মাথায় হাত রাখতেই সেটি কত সুন্দরভাবে সে আস্তে আস্তে গা ফোলাতে লাগল। এবার আমি কাঠবিড়ালিটিকে আদর করে দু হাতের মধ্যে নিলাম। তার মাথায় একটা আলতো করে চুমু দিলাম। আমার আদর পেয়ে অবলা প্রাণীটি আমার দিকে তাকিয়ে ঘড়ির কাঁটার মতন চোখ মেলে টিকটিক করতে থাকল। আমি বুঝতে পারলাম সে আমার থেকে আরও আদর চাইছে। এবার আমি তার পুরো শরীর চুমুতে ভরে দিলাম। অবলা প্রাণী, সেও ভালো মন্দ বোঝে। আমার চুমু দেওয়াতে এমন মনে হচ্ছে আমাকে সে কিছু বলতে চায়। আমি আমার শ্বশুরকে বললাম, বাবা, এটা কি আমি আমার করে নিতে পারি? আমার মতো করে সুন্দর জায়গা রাখতে পারি? আমার শ্বশুর বলল, হ্যাঁ বৌমা, এই বাড়িতে তো তুমি ছাড়া একে আদর যত্ন করার মতো কাউকে দেখছি না। ওই যে তোমাকে বললাম না, তোমার শাশুড়ি আজ পর্যন্ত এই অবলা প্রাণীটিকে মেনে নিতে পারেনি। তার নাকি দেখলেই ভয় করে। আমি আমার শ্বশুরকে বললাম, না না আব্বা, আপনার এই অবলা প্রাণীটি আর কাউকে দিতে হবে না। এখন থেকে এটাকে আমি আদর যত্ন করব। ও যেখানে থাকতে চায় ওকে সেখানেই রাখব। ওর দায়ভার সবকিছু আমার উপরে ছেড়ে দেন। আমারও তো ভালোভাবে সময় কাটছিল না। এই অবলা প্রাণীটিকে মাঝে মধ্যে যত্ন করলে আমারও ভালো সময় কেটে যাবে। বন্ধুরা, তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা জানি না, তবে কাঠবিড়ালির ছানা এতটাই দেখতে সুন্দর ছিল যে আমার মনটা একদম উৎফুল্ল হয়ে গেল। এবার আমি আমার শ্বশুরকে বললাম, ওকে আমি এমন জায়গায় রাখব যেন খাওয়া দাওয়া শেষ করে ও যেখানে থাকতে চায়, প্রয়োজনে যদি মাঠের গর্ত করে দিতে হয় আমি ওকে সেই গর্ত করে দেব। আমার কথা শুনে আমার শ্বশুর খুব খুশি হল। তারপর আমি অবলা প্রায় এটিকে দুহাত মেলে ধরে খুব যত্ন করে আদর করছিলাম। এমন সময় আমার শ্বশুর বলল, বৌমা, এটা মনে হয় মাটির গর্তই খুঁজছে। তুমি একে গর্তে থাকার ব্যবস্থা করে দাও। তারপর আমি এই প্রাণীটিকে গর্তে রাখার ব্যবস্থা করি। কিন্তু ওকে যখন গর্তে দিচ্ছিলাম তখন সে ঢুকতে পারছিল না। আমার শ্বশুর তখন বলল, টেনশন করো না বৌমা, একবারও যাতায়াত করতে করতে ঠিক হয়ে যাবে। আমি তখন আমার শ্বশুরকে বললাম, আপনি ঠিকই বলেছেন আব্বা, তবে গর্তটা অনেকটাই ছোট মনে হচ্ছে। আপনার এই অবলা প্রাণীটির সাইজটা একটু বড়। একে কি খাইয়েছেন? ও এত মোটা। আমার শ্বশুর বলল, যত্ন করলে যে কোনো জিনিসই ভালো থাকে। বৌমা, আমি সবকিছুর মধ্যে এই অবলা প্রাণীটিকে সব সময়ের জন্য পরিচর্যা করতাম। আমার শ্বশুরের কথা শুনে আমার মনে হল এই বয়সেও সে কত পরিশ্রমী। এবার কাঠবিড়ালিটি বেশ সুন্দরভাবে যাতায়াত করছিল। আমি বুঝতে পারলাম ওর অল্প একটু কষ্ট হচ্ছে। বেচারার কষ্ট দেখে আমার একটু কষ্ট হচ্ছিল। এবার আমার শ্বশুর খুব খুশি হল। বল, বৌমা, আজ থেকে আমি একটু টেনশন মুক্ত হলাম। এই বন জঙ্গলের জন্তুটাকে নিয়ে আমি খুব বিপদের মধ্যেই ছিলাম। আজকের দিনটা আমার কাছে কেমন যেন পৃথিবীর সবচাইতে বেটার দিন মনে হচ্ছিল। খুব সুন্দরভাবে সময়টুকু কাটাচ্ছিলাম। এমন সময় বাড়ির মধ্যে অমিতের গলার আওয়াজ শুনলাম। আমার মেজাজটা তখন খুব খারাপ হয়ে গেল।
আমার শ্বশুর মন খারাপ করে আমার উপর অভিমান করে তার অবলা প্রাণীটিকে হাতে করে নিয়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। হয়তো সে ভাবছিল ছেলের বুয়ের ঘরে তাকে তার ছেলে দেখলে হয়তো কিছু ভাবতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, যার কারণে সে তার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার রুম থেকে বের হয়ে চলে গেল। যাওয়ার সময় সে ফিরে ফিরে বারবার আমার দিকে তাচ্ছিল। আমার খুব কষ্ট হচ্ছিল। এত সময় ধরে শ্বশুরের সাথে তার অবলা প্রাণীটিকে নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। অমিত আসার সময় পেল না, কিন্তু কিছু করার নেই। আমি অমিতা সংসারে আসার পরে আজ পর্যন্ত এত খুশি থাকতে পারিনি, ভালো সময় কাটাতে পারিনি। আমি এই সময় আর কখনো ব্যয় করব না। আমি সিদ্ধান্ত নিলাম অমিত তো অন্ধ মানুষ, যে কোনোভাবেই হোক সপ্তাহে ২-৪ দিন আমি এই অবলা প্রাণীটিকে নিয়ে সময় কাটাব। তাই সপ্তাহখানেক আমার শ্বশুর এভাবে আমার সাথে মান অভিমানে কথা না বলে কাটিয়ে দিল। কিন্তু আমি যেন এই কয়েকটা দিনে কেমন হয়ে গেলাম। আমার শ্বশুর আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার সামনে আসে না। সবকিছু মিলিয়ে আমার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। হঠাৎ একদিন রাত্রে আমি শুয়ে আছি, অমিতা আমাকে তার কাছে টানার চেষ্টা করছে। আমার অমিতের আদল ভালোবাসা কোনো কিছুই ভালো লাগতেছে না। বারবার আমার শ্বশুরের সে অবলা প্রাণীটির কথা মনে পড়তেছিল। আমি অমিতকে বললাম, চুপচাপ শুয়ে থাকো, আমাকে ডিস্টার্ব করো না। অমিত আমার কথার বিরুদ্ধে কোনো কথা বলত না, চুপচাপ ঘুমিয়ে গেল। রাত্রি বাজে ২:৩০। আমি আস্তে করে দরজা খুলে বাইরে যেতেই দেখি আমার শ্বশুর দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। পরে যখন বুঝতে পারলাম এটা আর কেউ নাই, আমার শ্বশুর, তখন আমি তাকে ফিসফিস করে বললাম, আব্বা, আপনি এখানে এভাবে দাঁড়িয়েছেন। আমার শ্বশুর কোনো কথা বলল না, তার মুখটা একদম শুকনো মলিন হয়ে আছে। আমি তাকে কি বলব বুঝে উঠতে পারছিলাম না। আমার খুব কান্না পাচ্ছিল। আমি শ্বশুরকে বললাম, আব্বা, আপনার কি হয়েছে? আপনি এরকম মন খারাপ করে আমার সাথে কথা বলেন না কি জন্য? তখন আমার শ্বশুর বলল, না বৌমা, আসলে কথাই আছে না, এক পাত্রের ঢাকনি আরেক পাত্রে লাগে না। ভেবেচুন তো আমিও দেখলাম তোমার সাথে হয়তোবা আমার কথা না বলাটাই ঠিক। এবার আমার শ্বশুরের কথাতে আমি আবেগপ্রবণ হয়ে আমার চোখ দিয়ে দক্ষরটা জল গুড়িয়ে পড়ল। আমার শ্বশুরকে আমি বললাম, আব্বা, এই মুহূর্তে আমার সাথে আপনি আমার রুমে যাবেন। শ্বশুর আমাকে বলল, এসব কি বলছো বুলা? অমিত রুমের ভেতরে। আমি বললাম, ও তো অন্ধ, তাছাড়া আপনি তো আমার শ্বশুর, এখানে ওর মাইন্ড করার কোনো বিষয় নেই। আপনি আমার সাথে চলুন, তবে আপনারা সে অবলা প্রাণীটি সাথে নিতে ভুলবেন না। আমার এই কথা শুনে আমার শ্বশুরের মুহূর্তের মধ্যে সব রাগ পানি হয়ে গেল। আমি তার হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেলাম। এবার আমার শ্বশুরের পায়ের শব্দ শুনে অমিত বল, কি ব্যাপার অজন্ত, রুমের মধ্যে তোমার সাথে কেউ ঢুকলো নাকি? আমি তখন একটু রেগে গিয়ে বললাম, তোমার মতো অন্ধ ন্যান্ডা লোলা প্রতিবন্ধীদের এই একটা সমস্যা, যে কোনো বিষয়ে সন্দেহ করো। আমার কথা শুনে অমিতার একটা কথাও বলল না। এবার আমি ঘরের মেঝেতে পার্টি পারলাম, শ্বশুরকে বসতে দিলাম, সাথে আমিও বসলাম। এবার তার পোষা অবলা প্রাণীটি নিয়ে আমি অনেকক্ষণ ধরে তার সাথে বাচ্চাদের মতো খেলার ছলেছালে আনন্দ উপভোগ করলাম। এভাবে প্রায় আমার শ্বশুরকে নিয়ে আমার রুমের মধ্যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতাম। একদিন অমিতি বিষয়টা ভালোভাবে বুঝতে পারে। তারপর সে বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার কাছে আমি এবং আমার শ্বশুর ভুল স্বীকার করে তাকে ফিরিয়ে নিয়ে আসি এবং নতুন করে তার সাথে সংসার শুরু করি। তারপর থেকে ভালোভাবেই চলছিল আমাদের সংসার। বন্ধুরা, আজকে আমার এই গল্পটা শুনে তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো প্রকাশ করবে এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। সবাই নিজেদের পরিবারের দিকে লক্ষ্য রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।